আসসালামু আলাইকুম। ১৯৮৬ সালে পাকিস্তান বনাম বিশ্ব একাদশের মধ্যকার ২ ম্যাচের ওয়ানডে সিরিজ কুয়েতের মাটিতে, যে সিরিজটা মূলত পাকিস্তানি কিংবদন্তি লেগ স্পিনার আব্দুল কাদেরের বেনিফিশিয়ারি সিরিজ। প্রথম ম্যাচে স্যার ইয়ান বোথামের সঙ্গে ওপেনিং করেছিলেন একজন বাংলাদেশি পেস বোলার যার নাম জাহাঙ্গীর শাহ বাদশাহ। সে ম্যাচে ৪ ওভার বল করে ১৪ রান দিয়ে উইকেট শূন্য থাকলেও তার বোলিং বেশ প্রশংসিত হয়েছিল। দ্বিতীয় ম্যাচের স্কোর কার্ডটা আমার কাছে আছে। আনফর্চুনেটলি প্রথম ম্যাচের কোনো স্কোর কার্ড আমি খুঁজে পাইনি, কিন্তু দ্বিতীয় ম্যাচের স্কোর কার্ডে ৭ ওভার বল করে ১৬ রান দিয়ে ৩টা উইকেট পেয়েছিলেন সেই বাংলাদেশি পেস বোলার জাহাঙ্গীর শাহ বাদশাহ, যে ম্যাচটাতে তিনি ওপেনিং বোলিং করেছিলেন কিংবদন্তি মার্টিন ক্রোর সাথে। ইভেন সেই সিরিজটাতে আপনি যদি বিশ্ব একাদশের টিম লিস্টে একটু লক্ষ্য করে দেখেন তাহলে আপনার চোখটা কপালে উঠে যাবে। স্যার ভিভিয়ান রিচার্ডস, স্যার ম্যালকম মার্শাল, রিচি রিচার্ডসন, স্যার ইয়ান বোথাম, গ্রাহাম গুজ, মার্টিন ক্রো, দুলীপ মেন্ডিস, আর্জুনা রানাতুঙ্গা, অরবিন্দা ডি সিলভা, সৈয়দ কিরমানি এবং সেই সঙ্গে বাংলাদেশের একজন মাত্র প্লেয়ার যার নামটা হচ্ছে জাহাঙ্গীর শাহ বাদশাহ। তিনটা উইকেট দ্বিতীয় ম্যাচে তিনি আদায় করেছিলেন। ৭ ওভার বল করে ১৬ রান দিয়ে ৩টা উইকেট, এবং এই সিরিজটা শেষে তিনি $২০০ পেয়েছিলেন তৎকালীন পাকিস্তানি কিংবদন্তি মহসিন খান, জাভেদ মিয়ান্দাদ এবং আব্দুল কাদিরের কাছ থেকে। একটু চিন্তা করে দেখেন, ১৯৮৬ সালের প্রেক্ষাপটে বিশ্ব একাদশের দল গঠন করা হয়েছে যে জায়গাটায় স্যার ভিভিয়ান রিচার্ডস, ম্যালকম মার্শাল, গ্রাহাম গুজ, ইয়ান বোথামরা খেলছেন, দুলীপ মেন্ডিস, আর্জুনা রানাতুঙ্গারা খেলছেন। সেই সময়টাতে একজন বাংলাদেশি পেস বোলার সেই দলটাতে খেলেছেন এবং ২ ম্যাচে তার পারফরমেন্সটা কিন্তু ঈর্ষণীয়। ইভেন দ্বিতীয় ম্যাচের স্কোর কার্ডটা তো একদম প্রমাণস্বরূপ আপনাদের কাছে দিলাম, যেখানে মার্টিন ক্রোর সঙ্গে ওপেনিং বোলিং করে তিনি ৭ ওভার বল করে ১৬ রান দিয়ে তিনটা উইকেট পেয়েছেন। এবারে আপনাদেরকে আমি তৎকালীন সময়ে কোনো একটা জাতীয় দৈনিক পত্রিকাতে একটা ভাঙা স্টাম্পের ছবি দেখাই, এবং ভাঙা স্টাম্পের ছবিতে নিচে ক্যাপশনটা এরকম, আ পেসম্যানস ওয়ার্ক, এবং এই স্টাম্পটা ভেঙেছিলেন জাহাঙ্গীর শাহ বাদশাহ, তৎকালীনের একজন ডেভাস্টেটিং বোলার। ইভেন তৎকালীন পত্রিকাগুলোর আপনি যদি শিরোনামগুলো দেখেন, বাদশাহ টু হট টু হ্যান্ডেল, ডেভাস্টেটিং বোলিং বাই বাদশাহ, এবং এত সুন্দর করে ক্যাপশনগুলো দেয়া হতো, শিরোনামগুলো দেয়া হতো, আমি মূলত আসলে মুগ্ধ হয়েছিলাম তৎকালীন পত্রপত্রিকাগুলোতে এই ম্যাচগুলোকে যে এত সুন্দর করে কভার করা হতো এই বিষয়গুলোকে দেখে। জাহাঙ্গীর শাহ বাদশার ব্যাপারে আমি মূলত প্রথম জানি আমার কলেজ লাইফে, যখন আমি একটা বইয়ের জন্য কাজ করছিলাম এবং সেই বইটা ছিল 100 স্পোর্টস পার্সোনালিটিস অফ বাংলাদেশ। তখন আমি কলেজে পড়ি, খুব কম বয়স, 16-17 বছর বয়স। সে সময়টায় আমি গিয়েছিলাম জাহাঙ্গীর শাহ বাদশার বাড়িতে। ঢাকার ধানমন্ডিতেই তার বাসা এবং ধানমন্ডির আদি নিবাস তাদের, এবং সেই সময়টাতে আমি বেশ কিছু পেপার কাটিং তার কাছে দেখেছিলাম এবং তিনি খুব সযত্নে সেই পেপার কাটিংগুলোকে রেখে দিয়েছেন। আমি জানি না এখনও তিনি আমাকে মনে রেখেছেন কিনা। পরবর্তী সময় তো 10-11 বছর পর আমি হয়তো এখন স্পোর্টস ফিল্ডে কাজ করছি, কিন্তু সেই সময়টা ছোট্ট বয়সে আমি খুব অবাক হয়েছিলাম যে একজন ট্রু স্পোর্টসম্যান বলতে যেটা বোঝায়, জাহাঙ্গীর শাহ বাদশাহ কিন্তু সেরকমই একজন মানুষ, অর্থাৎ সেরকম একজন স্পোর্টস পার্সোনালিটি। শুধুমাত্র ক্রিকেট না, তিনি ক্রিকেট, ফুটবল, হকি 3টা ডিসিপ্লিনই খেলতেন। এ ব্যাপারে আমি আলোচনা করব আরেকটু পরে। তার আগে জাহাঙ্গীর শাহ বাদশাহর প্রমিনেন্সের ব্যাপারে যদি আমরা বলতে চাই তাহলে আপনি বেশ কয়েকটা জায়গায় কিন্তু দেখবেন। ১৯৭৯ সালে বাংলাদেশ যখন প্রথমবারের মতো আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করে, ফিজির সঙ্গে যে ম্যাচটা বাংলাদেশ খেলেছিল সেই ম্যাচটাতে তার বোলিং বিশ্লেষণটা ছিল 10 ওভার বল করে ৭ রান দিয়ে 1টা উইকেট। ফিজির সঙ্গে 10 ওভার বল করে 7 রান দিয়ে 1টা উইকেট। এরপর কানাডার সঙ্গে ম্যাচে 17 রান দিয়ে তিনি 4টা উইকেট পেয়েছিলেন। ১৯৮৬ সালে মালয়েশিয়ার সঙ্গে আইসিসি ট্রফির ম্যাচে ৩৯ রান দিয়ে তিনি 4টা উইকেট পেয়েছিলেন। এই কয়েকটা ম্যাচের পরিসংখ্যান যদি আমি আপনাদেরকে বলি তাহলে হয়তোবা আপনি তার মাহাত্ম্যটা বুঝতে পারবেন না। আপনি হয়তোবা চিন্তা করতে পারবেন যে ক্রিকইনফো বা ক্রিকবাজ যদি আপনি সার্চ দেন তার নাম লিখে, তাহলে হয়তো বা গুটি কয়েক আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ তিনি খেলেছেন, কিন্তু তাদের কাজটা কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলা ছিল না। বাংলাদেশ নামক একটা রাষ্ট্র যাতে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে পারে সেই পথটাকে সুগম করাটা তাদের কাজ ছিল, এবং বাংলাদেশ যে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পেরেছে বা আন্তর্জাতিক স্ট্যাটাস পেয়েছে তার পেছনে অবদান যদি আমরা চিন্তা করি তাহলে জাহাঙ্গীর শাহ বাদশাহ, ইউসুফ বাবু, সৈয়দ আশরাফুল হকদের অবদান আপনি কখনো ভুলতে পারবেন না। কারণ সেই সময়কার তারা পাকিস্তান, শ্রীলঙ্কা, এমসিসি কিংবা এই দলগুলোর সঙ্গে তারা যে ম্যাচগুলো খেলতেন যেগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত না, কিন্তু সেই ম্যাচগুলোতে বাংলাদেশের ভালো পারফরমেন্সের সুবাদেই কিন্তু বাংলাদেশ স্ট্যাটাস অর্জন করেছে, আন্তর্জাতিক স্ট্যাটাস অর্জন করেছে। একটা ম্যাচের গল্প শোনাই। ১৯৮৬ সালে পাকিস্তানের বিপক্ষে 3 দিনের একটা ম্যাচ খেলছিল বাংলাদেশ, এবং
3 দিনের সেই ম্যাচটাতে পাকিস্তান ইমরান খানের নেতৃত্বাধীন একদম ফুল ফেসড একটা পাকিস্তান টিম, যেই ম্যাচে জাহাঙ্গীর শাহ বাদশাহ তিনটা উইকেট নিয়েছিলেন ইমরান খান, আব্দুল কাদের এবং তাদের ক্যাপ্টেন মাসুদের। পাকিস্তানের তৎকালীন বোলিং লাইন আপের বিরুদ্ধে জাহাঙ্গীর শাহ বাদশাহ 63 রানের একটা পার্টনারশিপ গড়েছিলেন ক্যাপ্টেন গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে। তার আগে যদি আমরা চিন্তা করি, তখন শ্রীলঙ্কা টিম 1985 সালে বাংলাদেশে এসেছিল একটা 3 দিনের ম্যাচ খেলার জন্য, যে ম্যাচে জাহাঙ্গীর শাহ বাদশাহ একেবারে শুরুতেই তার বিধ্বংসী বোলিংয়ের তোপে শ্রীলঙ্কান ব্যাটারদেরকে পর্যদুস্ত করেছিলেন। শ্রীলঙ্কার দুই উদ্বোধনী ব্যাটার সিদ্ধার্থ উইতেমনি এবং অমল সিলভা দুজনকে যথাক্রমে 6 এবং 0 রানের মধ্যেই তিনি আউট করে দেন এবং তার পরবর্তী সময়ে রোহান মেন্ডিস এবং রয় দিয়াস নামে প্রতিষ্ঠিত দুই ব্যাটসম্যানকেও তিনি সাজঘরে ফিরিয়েছিলেন। জাহাঙ্গীর শাহ বাদশাহর বোলিং নৈপুণ্যেই সেই ম্যাচটা বাংলাদেশ ড্র করতে সক্ষম হয়েছিল। আর পাকিস্তানের সঙ্গে যে ম্যাচটার কথা বলছিলাম, সেই ম্যাচটায় বাংলাদেশ জিততে পারেনি ঠিকই বা ড্র করতে পারেনি ঠিকই, হার এড়াতে পারেনি ঠিকই, কিন্তু জাহাঙ্গীর শাহ বাদশাহর বোলিং পারফরমেন্সটা নজর কেড়েছিল সবার। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 1978-79 সালে এমসিসি অর্থাৎ মেরিলেবোন ক্রিকেট ক্লাব তারা বাংলাদেশের রিভিজিট করেছিল। এর আগের বছরে অর্থাৎ 76-77 সালের দিকে বা 77-78 সালের দিকে এর আগে এমসিসি এসেছিল এবং তখন বাংলাদেশ খুব একটা ভালো করতে পারে নাই। তবে 1978-79 সালে যখন এমসিসি রিভিজিট করে বাংলাদেশে, তৎকালীন এমসিসি ক্যাপ্টেন ট্রেড ক্লার্ক তিনি সবচাইতে বেশি প্রশংসা করেছিলেন বাংলাদেশের জাহাঙ্গীর শাহ বাদশার ব্যাপারে। 1986 সালে মোরাতোয়াতে বাংলাদেশ যেটা প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলে পাকিস্তানের বিরুদ্ধে, সেই ম্যাচে মাত্র 94 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। কিন্তু 94 রানে অল আউট হয়ে গেলেও পাকিস্তানের জন্য সেই 94 চেজ করাটা কিন্তু সহজ কোনো ব্যাপার ছিল না। তার একমাত্র কারণ ছিলেন জাহাঙ্গীর শাহ বাদশাহ। আপনারা ঠিক এই মুহূর্তে পর্দায় সেই ম্যাচের স্কোর কার্ডটা দেখতে পাচ্ছেন। ওই ম্যাচে পাকিস্তানকে সবচেয়ে বেশি টাফ টাইম দিয়েছিলেন জাহাঙ্গীর শাহ বাদশাহ। 9 ওভার বল করে 23 রান দিয়ে 2টা উইকেট তিনি পেয়েছিলেন এবং এই জায়গাটায় সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন কিন্তু আপনার জন্য চলে আসতেই পারে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম উইকেটটা কে নিয়েছিলেন? একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম উইকেটটা নিয়েছিলেন জাহাঙ্গীর শাহ বাদশাহ, যেটার স্কোর কার্ডটা এই মুহূর্তে আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন। আবারও বলি, আপনারা হয়তোবা ক্রিকইনফোতে তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার দেখে অনেকে অনেক কিছু মন্তব্য করতে পারেন, কিন্তু এটা জেনে রাখবেন জাহাঙ্গীর শাহ বাদশাদের কাজ ছিল বাংলাদেশ নামক রাষ্ট্রটা যাতে আন্তর্জাতিক ক্রিকেটটা খেলতে পারে সেই পথগুলোকে সুগম করা, এবং সেই পথগুলো তো এমনি এমনি সুগম হয় নাই, বা সেই পথগুলো তো চেয়ারে বসে বসে সুগম হয় নাই। সেই পথগুলো সুগম করার জন্য এই ক্রিকেটাররাই কিন্তু অবদান রেখেছেন। যে সাইড ম্যাচগুলোর কথা বলছে, একদম ফুল ফেসড একটা শ্রীলঙ্কা টিম, ফুল ফেসড পাকিস্তান টিম, এমসিসি টিম যখন ট্যুর করেছে, আইসিসি ট্রফিতে যে অবদানগুলোর কথা আমি বলছিলাম, যে আইসিসি ট্রফিতে বাংলাদেশ যে ঝলকগুলো দেখিয়েছে, এই ঝলকগুলোর মধ্যে কিন্তু জাহাঙ্গীর শাহ বাদশার একটা অনেক বড় অবদানের জায়গা ছিল এবং তার স্বীকৃতিটা তৎকালীন সময় আন্তর্জাতিক ক্রিকেটে এই পর্যায়ে ছিল যে 1986 সালে যে সময়টাতে বিশ্ব একাদশ দল গঠন করা হয়েছে, সেই বিশ্ব একাদশ দলে বাংলাদেশ থেকে জাহাঙ্গীর শাহ বাদশাকে রিক্রুট করা হয়েছিল এবং 2টো ম্যাচে তার পারফরমেন্সের গ্রাফটা দিয়েই কিন্তু আমরা শুরু করেছি আমাদের আলোচনাটা। তবে আমাদের ক্রীড়াঙ্গনে জাহাঙ্গীর শাহ বাদশার ব্যাপারে আরও একটা পরিচয় কিন্তু একেবারেই ঢাকা পড়ে যায়। মানুষ তাকে ক্রিকেটের বাদশা হিসেবেই চেনে, একটু মুরব্বী যারা আছেন তারাই মূলত তাকে চেনেন। আই এম প্রিটি মাচ শিওর যে এই প্রজন্ম তাকে খুব একটা বেশি চেনেন না, কিন্তু অনেক মুরব্বীরা এটাও জানেন না জাহাঙ্গীর শাহ বাদশা কিন্তু শুধুমাত্র ক্রিকেট না, ফুটবলও বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছেন। তবে ক্লাব ক্যারিয়ারটা তার অনেক বর্ণিল ছিল। ফুটবলে ওয়ারির হয়ে প্রথম বিভাগে যাত্রা শুরু করেছিলেন। শাহীন স্কুল কলেজের ক্যাপ্টেন হিসেবে ঢাকা জেলা এবং বিভাগীয় পর্যায়ে তিনি খেলেছেন। একটা সময় কিন্তু ফুটবলটাকে সিরিয়াসলি নিয়েছিলেন, কারণ ফুটবলে টাকা পাওয়া যেত প্রচুর। পূর্ব পাকিস্তান, ঢাকা জেলা এবং বিভাগের হয়ে তিনি খেলেছেন। 1973 সালে জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো খেলেছিলেন। লিগে ওয়ারির পর খেলেছেন আবাহনীতে। 72 থেকে 81 পর্যন্ত আবাহনীতে তিনি তার ফুটবল ক্যারিয়ারটাকে শেষ করেছেন। যতদূর জানি যে 1973-74 সালে রাশিয়ান একটা ক্লাবের বিরুদ্ধে কোনো একটা ম্যাচের সময় তিনি ইনজুরিতে পড়েছিলেন, যার পর থেকেই ফুটবলে ফোকাসটা মূলত তিনি একটু দূরে সরিয়ে দিয়েছেন। জাহাঙ্গীর শাহ বাদশার একটা অনবদ্য রেকর্ড আছে। যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, সেই সময়টা তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছিল না, জগন্নাথ কলেজ ছিল। জগন্নাথ কলেজ ব্লুজ তিনি খেতাব পেয়েছিলেন ক্রিকেট, ফুটবল এবং হকি 3টা ডিপার্টমেন্টে অবদান রাখার জন্য। আমার খুব ইন্টারেস্টিং একটা বিষয় মনে আছে, তৎকালীন সময় তো আমি যখন আসলে কলেজে পড়তাম আমার কাছে এরকম ক্যামেরা মোবাইল ছিল না, বাট আমি একটা ক্যামেরা নিয়ে গিয়েছিলাম। একটা চরমপত্র আবাহনীর সমর্থক গোষ্ঠী তাকে দিয়েছিলেন, চিঠি লিখেছিলেন, যেখানে আগামীকালকে আবাহনীর একটা ম্যাচ ছিল, সেই ম্যাচটাতে যদি তারা ভালো করতে না পারেন তাহলে কিন্তু মোটামুটি খবর আছে। আপনি একটু চিন্তা করে দেখেন তৎকালীন সময় দর্শকদের ক্রেজটা কোন পর্যায়ে ছিল। তৎকালীন সময় দর্শকদের
ইনভলভমেন্ট আসলে কোন পর্যায়ে ছিল যে দর্শকরা প্লেয়ারদেরকে চরমপত্র দিতেন যে কালকে যদি আপনারা ভালো খেলতে না পারেন তাইলে কিন্তু ভাই খবর আছে। এই জায়গাটা আমার কাছে ব্যক্তিগতভাবে আসলে খুব ইন্টারেস্টিং লেগেছিল যে তৎকালীন সময় প্লেয়ারদের প্রেশারটা কিন্তু কম ছিল না, এবং সেই প্রেশারটা একদম ডিরেক্ট প্রেশার ছিল। তখনকার সিকিউরিটি ব্যবস্থাপনাও কিন্তু এত বেশি ছিল না। তবে এই যে এত অবদানের কথা বললাম, এত অবদান, তিনি বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেটের পথটাকে সুগম করতে যে সমস্ত ক্রিকেটাররা অবদান রেখেছেন তাদের মধ্যে তিনি অন্যতম একজন। বিশ্ব একাদশ দলে তিনি খেলেছেন, এমসিসির ক্যাপ্টেন ট্রেড ক্লার্ক তার প্রশংসা করেছেন, ইমরান খানরা তার প্রশংসা করেছেন। ইভেন তার ম্যাচগুলো আপনি যদি একটু দেখতে থাকেন, আপনি স্কোর কার্ডগুলো যদি দেখতে থাকেন, আপনি দেখবেন তৎকালীন সময়ে পত্রপত্রিকাগুলো তাকে কিভাবে হাইলি রেট করতো। আমি ঠিক আপনাদেরকে একটু আগে দেখাচ্ছিলাম যে স্টাম্প ভেঙে ফেলতেন। এইরকম একজন ক্রিকেটার কেন তিনি বর্তমান সময়ে অ্যাটেনশন পান না? ইতিহাস, আমাদের বাংলাদেশের ক্রিকেট ইতিহাস কেন এত সমৃদ্ধশালী হওয়ার পরও এই ইতিহাসগুলো বর্তমান প্রজন্মের সামনে খুব একটা উঠে আসে না? এই প্রশ্নটা রেখেই শেষ করছে আমাদের আজকের এই আলোচনাটা। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।